আসসালামু আলাইকুম, আমি জিহাদ। আমি কুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো তোমাদের আজকে জীবাশ্ম জ্বালানি এবং খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, কেমিস্ট্রির 11 নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে তোমার মেইনলি আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করবো শুরুতে লক্ষ্য করো যে প্রথমত তোমাদেরকে কোর্স আউটলাইন বুঝাই দিই যে কনসেপ্ট রিকেপ নিয়ে আলোচনা করবো। কনসেপ্ট রিকেপ জিনিসটা কি, যে তোমার একাডেমিকে তুমি এই চ্যাপ্টারটা হালকা হলেও ধারণা আছে বা তুমি একটু হলেও পড়ে আসছো ইন ডিটেলসে। এখন আমরা এই টপিকটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব না, আমরা জাস্ট যেই টপিকগুলো দিকে প্রশ্ন আসছে বিগত বছরে বোর্ড সৃজনশীল বলো বা বোর্ডের এমসিকিউ বলো, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো। অর্থাৎ কনসেপ্ট রিকেপে তোমাকে জাস্ট একটু ধারণা দিব যে কোন কোন টপিকগুলো থেকে রেগুলার প্রশ্ন আসে, অর্থাৎ টপিকগুলো শুধু জানাবো। হ্যাঁ, এখানে ইন ডিটেলস থিওরি আমরা পড়বো না, কিন্তু পরবর্তীভাবে মেনলি আমরা ক খতে কী কী প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বুঝাই দিব। তারপর টাইপ ওয়াইজ এমসিকিউ পড়াবো, টাইপ ওয়াইজ এমসিকিউতে কী কী টপিক থেকে এমসিকিউ আসে এবং এমসিকিউগুলো তুমি কীভাবে সলভ করবা, কোন কোন টপিকগুলো মনে রাখলে সহজ এমসিকিউগুলো সলভ করতে পারবা, এগুলো নিয়ে আলোচনা করবো। এরপরে এসএসসি 2024 যে এমসিকিউটা আছে, এসএসসি 2024 সালে যে এমসিকিউটা আসছিল সেটা টাইমার ধরে আমরা সলভ করে নেব। এরপর টাইপ ওয়াইজ সৃজনশীল আলোচনা করব, এসএসসি 2024 সৃজনশীল আলোচনা করব। ঠিক আছে, তো এই যে আমাদের কোর্স আউটলাইন গেল, এখন তোমরা ধীরে ধীরে এই টপিকগুলো পরে পুরো ভিডিওতে দেখতে পাবা। তো শুরুতেই তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও কমেন্ট সেকশনে এবং এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমরা কোর্সে এনরোল করতে পারো এই এরকম ইন্ডিজিয়াস ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আমাদের খনিজ সম্পদে কী কী টপিক নিয়ে আলোচনা করা আছে। প্রথমত জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি এটা তোমরা জানো যে অনেক বছর ধরে মাটির নিচে যখন মানুষ বা অনেক গাছপালা চাপা পড়ে থাকে, দীর্ঘদিন তারা পচে পচে তোমার ওখানে একটা জ্বালানি তৈরি হয়। তো এই যে এইটাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়, বায়ুর অনুপস্থিতিতে যে জ্বালানিটা তৈরি হচ্ছে আমাদের মানুষ থেকে বা জীবজন্তু থেকে বা তোমার গাছপালা থেকে, সেটাকে জীবাশ্ম জ্বালানি বলতেছে। তো এই জীবাশ্ম জ্বালানি নিয়ে হালকা পাতলা আলোচনা তোমাদের বইতে আছে, কারণ ওই টপিকটা আমরা জাস্ট ইন শর্ট বললাম। এরপর আছে হাইড্রোকার্বন, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে মেনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যারোমেটিক আর একটা হলো এলিফেটিক। তো অ্যারোমেটিক জিনিসটা হলো, অ্যারোমা মানে মনে রাখবা সুগন্ধি। তো অ্যারোমেটিক জিনিসটা বেসিক্যালি তোমার মাথায় আসবে যে বেনজিন থেকে। ঠিক আছে, তো মেনলি বেনজিনকে অ্যারোমেটিক বলা হয় না, বেনজিন জাস্ট অ্যারোমেটিক যৌগের একটা ভাগ। এছাড়াও তোমার আরও বেনজিন জাতক যে যৌগগুলো তাদেরকে বলা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তো আমরা জাস্ট বেনজিন একটা এক্সাম্পল আকারে মাথায় রাখবো, এর বাদে তো কিছুই না। এরপর আসতে আছে এলিফেটিক। এলিফেটিক মেনলি তোমার দুই প্রকার, আরও কয়েকজন বিজ্ঞানী বলছে আরও দুই প্রকার। যেমন কিছু বিজ্ঞানী বলছে যে একে বদ্ধ শিকল এলিফেটিক এবং মুক্ত শিকল এলিফেটিক, এই দুই ভাগে ভাগ করা যায়। বদ্ধ শিকল জিনিসটা হলো, যেমন ধরো যে আমাদের এখানে কার্বন আছে CH2 বন্ড CH2, আচ্ছা দাঁড়াও এটা একটু হয়ে গেল, CH2 আবার বন্ড CH2, তারপর দেখো আবার বন্ড। অর্থাৎ দেখো এখানে কিন্তু এক কার্বনের সাথে আরেকটা কার্বন মুক্ত অবস্থায় নাই, অর্থাৎ বদ্ধ হয়ে গেছে তারা একে অপরের সাথে, এটাকে আমরা বলছি বদ্ধ শিকল। বাট মুক্ত শিকল এই তিন কার্বন যুক্ত, যদি আমরা, এটা হচ্ছে এলিসাইক্লিক প্রোপেন। ঠিক আছে, বাট আমরা যদি তোমার বদ্ধ শিকল এলিফেটিক আট করতে চাই, তাহলে মুক্ত শিকল বা এলিফেটিকের জন্য কী হবে, যে জাস্ট তুমি ভেবে দিবা CH3 বন্ড CH2 বন্ড CH3। এই যে তোমার কিন্তু এখানে দেখো যে অলরেডি এখানে কিন্তু মুক্ত শিকল হয়ে গেছে। তো এটা হচ্ছে মুক্ত শিকল, এটা হচ্ছে বদ্ধ শিকল। এরপরে লক্ষ্য করো আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ কাকে বলতেছি আমরা। তো সম্পৃক্ত যৌগগুলা মেইনলি কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ধন আছে এইগুলাকে বলা হচ্ছে আমাদের 3 আর 4 1 2 3। তো আমাদের কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগগুলোকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন অবশ্যই কিন্তু দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন মিনিমাম একটা থাকতে হবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার জন্য কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন যে আছে আমাদের, এরকম একটা মিনিমাম থাকতেই হবে যে আমাদের যেন অসম্পৃক্ত যৌগ হইতে পারে। এরপরে নেক্সট টপিকে চলো, যার কি নিয়ে আলোচনা করেছে, যেমন এই এলিফেটিক এবং অ্যারোমেটিকের অনেক রাসায়নিক ধর্ম আলোচনা করা আছে, এগুলা কীভাবে তৈরি হয়, কীভাবে তোমার প্রস্তুত হয়, বা এগুলোর ব্যবহার কী কী, এদের রাসায়নিক ধর্ম, এদের প্রস্তুতি, এইসব নিয়ে আলোচনা করা আছে। তো পরে পেজে দেখবা কী কী লাগবে মেনলি, এগুলা কীভাবে তৈরি করা যায়, অথবা এটা কী কী কাজে আমরা ব্যবহার করব, অথবা আমাদের রাসায়নিক ধর্ম কী কী এদের, এই জিনিসগুলো নিয়ে মেনলি আমাদের পড়াশোনা আছে আমাদের বইয়ে। তো সেগুলো তো তোমরা ইন্ডিয়ান একাডেমিকে পড়ে আসছো। এখন আমরা এগুলো দেখায় টাইম নষ্ট না করি, কারণ যেহেতু আমাদের এটা প্রশ্ন মানে সলভিং ক্লাস মেইনলি, তো প্রশ্ন কীভাবে সলভ করতে হবে টেকনিকগুলো সেগুলো আমরা আয়ত্ত করে দেখাবো তোমাদেরকে। এরপর হচ্ছে অ্যালকোহল। সো অ্যালকোহল হচ্ছে কি, যে তোমার একটা CH3 মূলকের সাথে অথবা একটা R মূলকের সাথে মেইনলি দিলে ভালো হয়, যে তোমার অ্যালকোহল। তো অ্যালকোহল মূলকটা হলো যে একটা R,
আর মূলককে হচ্ছে অ্যালকাইল মূলককে বলা হয়, অর্থাৎ অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন অপসারণ করে দাও সেটা বলা হবে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকের সাথে যদি একটা OH মূলক থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যালকোহল মূলক। অ্যালডিহাইড মূলক কোনগুলো? যে একটা অ্যালকাইল মূলকের সাথে যদি CHO মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে অ্যালডিহাইড মূলক। এরপর জৈব অ্যাসিড কাকে বলা হয়? যে একটা আর মূলকের সাথে বন্ড COOH এই কার্যকরী মূলক থাকলে তাকে বলা হচ্ছে জৈব অ্যাসিড মূলক। পলিমার জিনিসটা কি? পলিমার মানেই হইতেছে তোমার একাধিক অণুযুক্ত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করবে, অর্থাৎ একাধিক ছোট ছোট অণু যুক্ত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের পলিমারকরণ প্রক্রিয়া। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো যে এই যে এতগুলো টপিক যে আমাদের বইতে আছে এগুলো তো তোমাকে ইন শর্ট বললাম, ইন ডিটেলস তো বলি নাই। ইন ডিটেলস ক্লাস তোমরা তোমাদের একাডেমিক ক্লাসগুলোতে দেখে নিবা। আমরা জাস্ট প্রবলেম যেহেতু সলভিং ক্লাস, আমরা এরপরে প্রবলেম সলভিং ক্লাস নিয়ে মেনলি আলোচনা করব যে আমাদের এই যে টপিকগুলা পড়লাম, পলিমারকরণ, জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল, এর আগে হাইড্রোকার্বন, খনিজ সম্পদ, এগুলা থেকে তে কি প্রশ্ন আসছে, খতে কি প্রশ্ন আসছে, এমসিকিউতে কি প্রশ্ন আসছে এবং তোমার হচ্ছে সিকিউতে কীভাবে প্রশ্ন আসছে এবং এগুলো আবার সলভ করবা কীভাবে পরীক্ষার রুমে, সেটা SSC 24 সালের প্রশ্ন থেকে আমরা কিন্তু তোমাকে সলভ করে দেখাবো। ঠিক আছে ভাইয়া? আমাদের প্রথমত ক ফ্ল্যাশ কার্ড জ্ঞানমূলক প্রশ্ন, যেমন হচ্ছে জীবাশ্ম জ্বালানি কি, এটা তোমার কুমিল্লা বোর্ডে 2021 সালে আসছিল। তো এটাতে বলা আছে যে অনেক আগে আমাদের যে গাছপালা বা মানুষের জীবদেহ এগুলা যে তোমার মাটির নিচে চাপা পড়ে যায়, তো মাটির নিচে চাপা পড়ে যাওয়ায় তাকে জীবাশ্ম বলা হয়। এবং এটা সিমিলার একটা প্রশ্ন আসছিল জীবাশ্ম জ্বালানি কি, জাস্ট ওয়ার্ডটা অ্যাড করেছি জীবাশ্ম জ্বালানি কি। তো মোটামুটি সেম জিনিস, আগের কথাটার সাথে তুমি নতুন একটা জিনিস অ্যাড করে দিবা যেগুলো মাটির নিচে চাপা পড়ে জ্বালানি হিসেবে ইউজ করা যায়। বা তোমার আরেকটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা শুধু বলে দেই, সেটা হলো বায়ুর অনুপস্থিতিতে। এই লাইনটা লিখবা কিন্তু পরীক্ষার রুমে অবশ্যই। তুমি এই পুরা লাইন মুখস্থ করার কোনো দরকার নাই ভাইয়া, তুমি কি করবা জাস্ট তুমি হচ্ছে কিওয়ার্ডগুলো মুখস্থ করবা। যেমন বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ আর প্রাণী দেখো, হ্যাঁ, মাটির নিচে চাপা পড়ে বহু বছর ধরে জ্বালানিতে যে পরিণত হয় এটাকে জীবাশ্ম। এই কিওয়ার্ডে যে কোটা দেখাই দিলাম, এই কয়টা শুধু মুখস্থ করবা, এর থেকে বেশি কিছু মুখস্থ করার দরকার নাই। এরপরে তুমি লক্ষ্য করো কেরোসিন কি বলছে। তো কেরোসিন কি, এটার ব্যাখ্যা কি বলছে? এই যে অংশ গোলামের 121 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এইটা তোমাকে মুখস্থ করতে হবে শুধু। এইটুকু মুখস্থ রাখলে তুমি কিন্তু শেষ। তোমার তো বলে কেরোসিন কি আসছে, তুমি কি বলবা? বসে বসে মুখস্থ লিখবে পুরোটা না, বলবা অংশ গোলামে 121 থেকে 170, এইটুকু শুধু মুখস্থ রাখবা। তোমার বাকিটা কি? এই তো তাপমাত্রা অঞ্চল থেকে পৃথককৃত অংশ হলো কেরোসিন। এইটুকু জিনিস তোমার মুখস্থ দরকার নাই, তুমি মুখস্থ করবা যেটুকু আমি দাগাই দিচ্ছি এইটুকু। এবং এই স্লাইড তোমাদেরকে দিয়ে দিব কোর্সে, সো তোমরা ওখান থেকে কিন্তু ইজিলি কি অংশ দাগাই দিছি সেটা কিন্তু দাগাই নিতে পারবা তোমরা। আচ্ছা, এরপরে দেখো ভাঙ্গন বা বিয়োজনকে, এটা সহজ বিষয়, যে কোনো কিছু ভাঙ্গায় বিয়োজন বলা হয়। তো এটা নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নাই, সহজ বিষয়গুলো নিয়ে অত বেশি মাথা ঘামানো। তো বড় হাইড্রোকার্বন অণু ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণু এবং অধিক উপযোগী, এখানকার কিওয়ার্ড হলো অধিক ব্যবহার উপযোগী যেই পদার্থগুলো তুমি তৈরি করতেছো সেটাকে বলা হচ্ছে আমাদের ভাঙন। এরপরে লক্ষ্য করো নেক্সট স্লাইড, যে হচ্ছে কোক কাকে বলা হয়। কোক কয়লা আর কি, বেসিক্যালি কার্বনটাকে কোক কয়লা বলা হচ্ছে, ওই কয়লাটাকে তোমার বলছে যে প্রাপ্ত অবশেষকে কোক কয়লা বলা হয়। এই উদয় যে বায়ুগুলো আছে, হ্যাঁ, উদয় যৌগ হিসেবে, উদয় গ্যাস হিসেবে বের হয়ে যায় এবং যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলা হচ্ছে কোক কয়লা। এরপরে তুমি লক্ষ্য করো যে গ্যাসোলিন কাকে বলা হয়। তো গ্যাসোলিনের জন্য তুমি কি করবা? এই যে তাপমাত্রা মুখস্থ রাখবা 21 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তার মানে 21 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অংশপাতন কলামের অঞ্চল থেকে যে জিনিসটাকে পৃথক করা হয় সেটাকে আমরা গ্যাসোলিন বলতেছি। এরপর নেক্সট স্লাইড দেখো, বলছে পাইরোলাইসিস কাকে বলা হয়। পাইরোলাইসিস জিনিসটা অবশ্যই ভালো মতো একটু মুখস্থ রাখবে, এটা কিন্তু অনেক আসে। যে বায়ুর অনুপস্থিতিতে, আবারও দেখো আমরা নর্মালি মাটির নিচে কি থাকে, বায়ু থাকে, অত বেশি থাকে না কিন্তু। তো মাটির নিচে যে আমরা যখন মারা যাব বা গাছপালা যে ধ্বংস হয়ে যায় সেগুলো মাটির নিচে অনেক দিন ধরে যখন মানে বায়ুশূন্য অবস্থায় থাকে তখন বায়ুর অনুপস্থিতিতে তারা ধীরে ধীরে জ্বালানিতে পরিণত হয়। এখন এই অবস্থাটা তুমি যদি কৃত্রিম উপায় তৈরি করতে পারো, যে বায়ুর অনুপস্থিতিতে তুমি পেট্রোলিয়ামকে বিয়োজিত করবা কৃত্রিম উপায়, তাহলে তুমি জ্বালানি তৈরি করতে পারবো। ওগুলো তো প্রাকৃতিক, যেগুলো মাটির নিচে চাপা পড়ে জ্বালানি তৈরি হয়, আকরিক থেকে তৈরি করে। কিন্তু বায়ুর অনুপস্থিতিতে আমরা যখন অনেক তাপমাত্রায় পেট্রোলিয়ামকে বিয়োজিত করতেছি, এই বিয়োজিত করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পাইরোলাইসিস। ঠিক আছে ভাইয়া? এরপরে লক্ষ্য করো, বলছে হাইড্রোকার্বন কাকে বলা হয়। সহজ বিষয়, হাইড্রো মানে হাইড্রোজেন থাকবে আর কার্বন মানে কি থাকবে, কার্বন থাকবে। তো কার্বন এবং হাইড্রোজেন মিলে যে যৌগগুলো তৈরি হয়, যেমন ধরো যে মিথেন, হ্যাঁ, এই যে CH4 মিথেন, তো এই যৌগগুলোকে বলা হচ্ছে তোমার মিলে হাইড্রোকার্বন। এরপর নেক্সট স্লাইড দেখো, তোমার এখানে তো বললামই কার্বন এবং হাইড্রোজেন। এলিসাইক্লিক যৌগ কাকে বলা হয়। এলিসাইক্লিক যৌগটা ভালো মতো মুখস্থ রাখবা, যে বদ্ধ শিকল, সাইক্লো মানেই হচ্ছে বদ্ধ শিকল। সাইক্লো মানে মনে রাখবা সবসময় কিভাবে, বদ্ধ, বদ্ধ ইকুয়াল টু সাইক্লো, এটা সবসময় মুখস্থ রাখবা। তো যে কোনো ধরনের সাইক্লো যৌগ মানেই সে হচ্ছে বদ্ধ থাকবে, ঠিক আছে? তাহলে বদ্ধ শিকল বিশিষ্ট এলিফেটিক হাইড্রোকার্বন, এই কিওয়ার্ডটা মনে রাখবা, যে এলিফেটিক যে হাইড্রোকার্বনগুলো বদ্ধ থাকে তাদেরকে সাইক্লিক যৌগ বলা হয়। যেমন মনে করো যে আমাদের এই যে এই যৌগটা,
এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। তো 3 কার্বন বিশিষ্ট জৈব যৌগকে কি বলা হয়? প্রোপেন। ঠিক আছে, তাহলে এটাকে এলিসাইক্লিক তুমি প্রোপেন যৌগ বলতে পারবা। ঠিক আছে, প্রোপেন এলিসাইক্লিক বা এই টাইপের যৌগ। এরপর ভাইয়া আমাদের আছে বলছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানেই হইতেছে যে তোমার হাইড্রোজেন এবং কার্বন থাকবে, তার সাথে অ্যারোমেটিক যৌগ থাকবে। তো অ্যারোমেটিক যৌগ মেইনলি আমাদের বলা হয় বেনজিনকে। সো মনে রাখবা বেনজিনের যে সংকেতটা আছে আমাদের বইতে এইভাবে দেওয়া নাই, বাট ইন্টারে যখন উঠবা তখন দেখবা যে এইভাবে করে তোমাকে 6টা হাত দিয়ে মাঝখানে একটা গোলা দিলেই তোমার বুঝাবে এটা কি বেনজিন। সো বেনজিনের সংকেত তুমি কিন্তু পরীক্ষা খাতায় এভাবে লিখলেও স্যার কিন্তু মার্কস দিবে তোমাকে। বাট তোমার দেখবা যে বইয়ে বেনজিনের সংকেত এভাবে দেওয়া আছে যে CH বন্ড CH ডাবল বন্ড, একান্ত দ্বিবন্ধন থাকবে। দেখো একটাতে সিঙ্গেল বন্ধন আর একটাতে দ্বিবন্ধন। আবার মনে করো দাও CH, তারপরে এখানে দাও যে CH। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমাদের, তারপরে এখানে দেখো আরেকবার দ্বিবন্ধন দিলাম, তারপর আবার CH, তারপর আবার দেখো এখানে তুমি 1 2 3 4 5 এখানে একটা কার্বন দিবা CH, তারপর এখানে ডাবল বন্ড দিয়ে দিবা। তো দেখো প্রথমত তুমি 6টা কার্বন দিবা, 6টা কার্বন দেওয়ার পরে দেন তুমি যেটা কাজ করবা সেটা হলো এই 6টা কার্বনে তুমি একটাতে দিবা সিঙ্গেল বন্ধন, আরেকটাতে দিবা দ্বিবন্ধন, আরেকটাতে দিবা সিঙ্গেল বন্ধন, আরেকটাতে দিবা দ্বিবন্ধন, এবং 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন লাগাই দিবা। তাহলে দেখবা তোমার বেনজিনের সংকেত হয়ে গেছে। তোমার বইতে এইভাবে লেখা আছে, বাট এটা একটু জটিল লাগে আমার, কিন্তু সহজে এইভাবে 6টা হাত আট করে দিবা। এই দেখো একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, 5টা হাত, 6টা হাত, অর্থাৎ একটা ষড়ভুজ অঙ্কন করে দিয়ে সেটা গোল্লা দাও, সেটাও কিন্তু বেনজিন প্রকাশ পাবে। সো যদি বলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, তো বেনজিন এবং বেনজিন জাতক যে যৌগগুলো তাদেরকে বলা হয় মেইনলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো তাছাড়াও দেখো আমাদের এখানে মেইনলি যে কিওয়ার্ডটা আছে মনে রাখবা যে 5 6 7 কার্বন বিশিষ্ট একটা সাইক্লো যৌগ হইতে হবে, এলিসাইক্লিক যৌগ, এবং সেইটা কি হইতে হবে যে এদের একান্ত দ্বিবন্ধন থাকতে হবে, একান্ত দ্বিবন্ধন থাকতে হবে, অর্থাৎ পর্যায়ক্রমে একটা কার্বনে একটা একক বন্ধন এবং তারপর একটা দ্বিবন্ধন থাকবে। এদেরকেই বলা হচ্ছে মেইনলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন যদি ক নাম্বারে বা খ নাম্বারে আসে, তুমি যদি এই যে এর আগে স্লাইডের মতো চিত্রটা অঙ্কন করে দাও তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়, যে স্যার মার্ক দেওয়াতে বাধ্য থাকবে, মাস্ট। বুঝতে পারছো? এরপর লক্ষ্য করো এরিন কাকে বলা হয়, এটা মুখস্থ রাখবে একটু, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে এরিন, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অপর নামে কিন্তু এরিন। এটা সহজ বিষয়, এমনি মনে মনে মুখস্থ করে ফেললেই হয়ে যাচ্ছে। এবার জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ কাকে বলে এটা ইম্পর্টেন্ট, এটা রাজশাহী বোর্ড ইয়াতে আসছিল। তো হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোকার্বন কাকে বলে সেটা তো তুমি এর আগেই পড়ছো তাই না? ওই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্বুদ্ধ কিছু যৌগ আছে, এই উদ্বুদ্ধ যৌগগুলোকে বলা হচ্ছে আমাদের জৈব যৌগ। সো এই কিওয়ার্ডটুকু মনে রাখবা যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্বুদ্ধ যৌগকে বলা হচ্ছে আমাদের জৈব যৌগ। এরপর বলছে প্যারাফিন কি, প্যারাফিন হইলো এই যে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত স্বল্প আসক্তি যৌগগুলোই হচ্ছে একত্রে প্যারাফিন বলা হয়, অর্থাৎ যাদের আসক্তি খুবই অল্প, অর্থাৎ অন্য আসক্তি মানে হচ্ছে অন্য যৌগের সাথে সে কিন্তু বিক্রিয়া করতে অভ্যস্ত না বা করতে চায় না। যেমন অ্যালকেন, অ্যালকেনকে যদি তুমি চিন্তা করো, অ্যালকেন এক প্রকার প্যারাফিন, কারণ সে কিন্তু অন্যান্য যৌগের সাথে সহজে বিক্রিয়া করে না ভাইয়া, বুঝতে পারছো? তাহলে মনে রাখবা যে প্যারাফিন কাকে বলা হয়, যারা স্বল্প আসক্তির, এই যে এটা কিওয়ার্ডটার, বুঝতে পারছো? এই যেগুলো দাগাই দিচ্ছে এগুলো খুব ভালো মতো দাগাই নিবা, জাস্ট মাথায় নিয়ে নাও, তুমি পরীক্ষার রুমে কিন্তু তোমাকে এগুলো মুখস্থ লিখতে হবে না, জাস্ট কিওয়ার্ডটা মনে রাখবা যে আমাদের হাইড্রোকার্বন এবং যে জৈব যৌগ আছে তাদের মধ্যে যারা স্বল্প আসক্তির তাদেরকে প্যারাফিন বলছে, সহজ হিসাব। প্যারাফিন মানে আসক্তিহীন, মানে ওয়ার্ডটার মধ্যেই তার ইয়া লুকায় আছে, বুঝতে পারছো? আচ্ছা এরপর দেখো যে বলছে এলিফিন কাকে বলা হয়, এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল। এলিফিনের নিম্নতর সদস্যগুলো হলো ইথিন এবং পলিথিন। তো বলছে প্রোপিন, বলছে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ, এখানে মেইন কিওয়ার্ড কি, তৈলাক্ত পদার্থ। তো যেই যৌগগুলো তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাদেরকে আমরা বলছি কি এলিফিন, সেইটা মুখস্থ রাখবা। তো তৈলাক্ত পদার্থ উৎপন্নকারী তোমার যেগুলা অ্যালকেন জাতীয় যৌগ আছে, দেখো অ্যালকিনের জাতীয় যৌগগুলো আছে, তো অ্যালকিনের এই নিম্নতর যেগুলা যৌগ তৈলাক্ত পদার্থ তৈরি করে তাদেরকে আমরা বলতেছি এলিফিন। এরপর লক্ষ্য কার্যকরীমূলক, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কার্যকরীমূলক কাকে বলা হয়। তো মনে রাখবা যে অ্যালকিনের নিম্নতর যে সদস্যগুলো আছে তো তাদের হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ, এটা তো এলিফিন আমরা পড়লাম একটু আগে। তো কার্যকরীমূলক কাকে বলে আসো, যে জৈব যৌগের সাথে যে পরমাণু বা পরমাণু গোষ্ঠী অথবা চিহ্ন যুক্ত যৌগ রাসায়নিক কার্যকর নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরীমূলক বলা হয়। তো কার্যকরীমূলকের সঙ্গে তোমাকে কি বলা হয়েছে, যে তোমার রাসায়নিক ধর্ম এবং উক্ত যৌগের সকল রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যার কার্যকরীমূলকগুলো হচ্ছে যে তোমার জৈব রসায়নের ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। জাস্ট এই কিওয়ার্ডটা মনে রাখবা যে রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, তাই হলো তোমার কার্যকরীমূলক। এরপর দেখো সমগোত্রীয় শ্রেণী কাকে বলা হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটাতে তোমরা একটু স্টার মার্ক দাও।
ঠিক আছে। সো যাই হোক, আমাদের সমগত শ্রেণী কাকে বলা হয়? লক্ষ্য করো যে একই কার্যকরীমূলক এবং ধর্মবিশিষ্ট জৈব যৌগকে সমগত শ্রেণী বলা হয়। তো তোমার মনে রাখবা যে একই ধর্মবিশিষ্ট, এই যে একই ধর্মবিশিষ্ট, এটা মাথায় রাখতে হবে যে একই ধর্মবিশিষ্ট যে কার্যকরীমূলকগুলোকে তাদেরকে সমগত শ্রেণী বলা হয়। তো আমরা আরও অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব সামনে। তোমরা তোমাদের একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ভিডিওটা একটু শেয়ার করে দাও, এবং এই টাইপের তোমাদের ক্লাসগুলো আরও পেতে তোমরা কোর্সে এনরোল করো। কারণ আমাদের এই কোর্সগুলোতে আমাদের মেইনলি বোর্ডে যে সৃজনশীলগুলো, এমসিকিউগুলো বা তোমার জ্ঞানমূলক অনুধাবনগুলো, এগুলো আমরা ইন ডিটেলস আরও আলোচনা করব। দেখো তোমার কিন্তু এইটুক সময়ের মধ্যেই জ্ঞানমূলকের মোটামুটি জিনিসগুলো গল্পের মতো শুনতে শুনতে কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, তাই না? সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে তোমার জিনিসগুলো যা শুনো, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দেখবে যে তোমার গল্পের মতো মতো করে সবগুলো জিনিস মুখস্থ হয়ে যাবে। এরপরে চলো ভাইয়া, আমরা দেখি যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলা হয়। এর আগে এলিসাইক্লিক হাইড্রোকার্বন পড়ছিল না, ওইটা জাস্ট আরেকটা ভাই। এলিসাইক্লিক কি থাকবে? যে বদ্ধ থাকবে, জিনিসটা বদ্ধ থাকবে, ঠিক আছে। কিন্তু মুক্ত শিকলে কি থাকবে? যে বদ্ধ থাকবে না। তো এটাই শুধু বলে দিলে হয়ে যাচ্ছে। তো এই যে এখানে বলছে, হ্যাঁ, এই যে দুটি মুক্ত প্রান্তীয় কার্বন থাকবে। তো দুটি মুক্ত প্রান্তীয় কার্বন পরমাণু যদি থাকে তাহলে তাকে বলা হবে তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বন। সেটা নিয়ে টেনশনের কোনো দরকার নাই, সহজ প্রশ্ন। এরপরে দেখো অ্যালকেন কাকে বলা হয়। এটা তো সহজ প্রশ্ন এবং অনেকবার আসে বোর্ডে, দেখো তোমরা। বসে অ্যালকাইল মূলক কাকে বলা হয়? হ্যাঁ, তো যে সকল হাইড্রোকার্বনে, আগে অ্যালকেনটা নিয়ে আলোচনা করি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, এটা হচ্ছে কিওয়ার্ড। তো কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটাকে বলা হবে কি? অ্যালকেন। যেমন আমরা দেখি যে এরকম, তার সাধারণ সংকেত হচ্ছে সি, সিঙ্গেল বন্ড সি। এরপর যদি আমরা দেখি অ্যালকাইন কাকে বলা হয়? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক হচ্ছে তুমি যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করো, ওইটাকে বলা হবে অ্যালকাইন। দেখো যে আমাদের এখানে মেইনলি একটা হাইড্রোজেন অপসারণ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এখানকার। যে অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন পরমাণু সরায় নাও তাহলে সেটা অ্যালকেন বলা হবে। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি যে ভাইয়া CH4, এই মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণু মাইনাস করে দেই তাহলে কত হয়ে যাবে? CH3 বন্ড। তাহলে এটা হচ্ছে কি? আমাদের একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে। এই হলো বিষয়। এরপর লক্ষ্য করো অ্যালকিন কাকে বলা হয়। অ্যালকিন তো কিছুই না, যে কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যালকিন জাতীয় মূলক, ঠিক আছে। এখানে আরও দুইটা হাত বাকি আছে, তার এখানে আরও তো দুইটা হাত বাকি আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যালকিন মূলক। সো এটাই দিবে, দেখবা যে কার্বন কার্বন দ্বিবন্ধন অন্তত একটা থাকবে। এই দেখো, অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, তাহলে তাকে বলা হবে অ্যালকিন জাতীয় মূলক। এরপর লক্ষ্য করো অ্যালকাইন কাকে বলা হয়। এখানে কার্বন কার্বন কি থাকবে? ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ তিনটা বন্ধন থাকবে, ত্রিবন্ধন একটা থাকবে মিনিমাম। তো এখানেও ওই মিনিমাম কথাটা বলবা যে অন্তত একটা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, এটা হচ্ছে তোমাদের কিওয়ার্ড। সেগুলো সহজ বিষয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলা হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বনটাই হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন বাদে আরেকটা বন্ধন থাকবে অথবা দ্বিবন্ধন থাকবে। তো তোমার বলা আছে দেখো যে অন্তত একটা যদি দ্বিবন্ধন থাকে, মেইনলি কার্বন কার্বন, ধরো এখানে একটা মূলক আমি লিখলাম যে CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড, হ্যাঁ, CH। এই দেখো একটা ত্রিবন্ধন আছে না? অথবা যদি একটা দ্বিবন্ধন থাকতো, আমি যদি এটা মিশাই দিই, এখানে একটা CH দিতাম, তো আমি যদি এখানে একটা CH দিতাম, দেন ডাবল বন্ড দিতাম, তারপর এখানে CH2 দিতাম, তাহলে দেখো একটা দ্বিবন্ধন আছে। অথবা একটা যদি ত্রিবন্ধন থাকে, তো মিনিমাম একটা দ্বিবন্ধন অথবা মিনিমাম একটা যদি ত্রিবন্ধন থাকে তাহলে এটাকে বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছো? আর সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? তাহলে যেটাতে একটাও দ্বিবন্ধন নাই, একটাও ত্রিবন্ধন নাই, সেটাই হচ্ছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝা গেছে? তাহলে অন্তত একটা দ্বিবন্ধন বা অথবা একটা ত্রিবন্ধন থাকবে, অথবা এই যৌগটাকে বলা হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং স্যার রেক্টির অনেক ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিরিট কাকে বলা হয়? তো রেকটিফাইড স্পিরিটের সংকেতটা মুখস্থ রাখবা যে 95.6% থাকবে ইথানল, 4.4% থাকবে পানি, শেষ। আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। ইথানলের সংকেতটা কি? এটা যদি সংকেত দিয়ে লিখো তাহলে খুব ভালো হয়, CH3 বন্ড CH2 OH। অর্থাৎ আমরা জানি দুই কার্বনযুক্ত যৌগকে ইথ বলা হয়, ইথ বা ইথেন, অ্যালকেনকে বলা হয় ইথেন। তো ইথেনের সাথে জাস্ট অলমূলক OH মূলক লাগাই দিলে হয়ে যাবে কি? ইথানল। এই যে তোমার এক কার্বন, এই যে দুই কার্বন, এই দুই কার্বন মিলে বলা হবে একে ইথ, একটা নল লাগাইছো অলমূলক, সেই হলো ইথানল। তাহলে ইথানল কত পার্সেন্ট নিবা তুমি? 95.6% নিবা ইথানল, আর 4.4% কত নিবা? পানি নিবা। তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার রেকটিফাইড স্পিরিট। ক্লিয়ার? আচ্ছা, এরপর লক্ষ্য করো, বলছে অ্যালকোহল কাকে বলা হয়। তো অ্যালকোহল কাকে বলা হয়, এটা দেখো যে OH মূলক থাকলে, OH মূলক যুক্ত থাকলে সেটাকে বলা হচ্ছে তোমার অ্যালকোহল। ফিনিশ? এরপর লক্ষ্য করো, আমাদের বলা হচ্ছে জৈব অ্যাসিড কি। জৈব অ্যাসিড হলো এই যে কার্যকরী মূলকটা, কার্বক্সিল মূলক COOH, অর্থাৎ বন্ড C
ডবল এইচ মূলক যেখানে থাকবে সেটাই তোমার হচ্ছে কার্বক্সিলিক মূলক বা জৈব অ্যাসিড মূলক। এরপর হচ্ছে মেথিলেটেড স্পিরিট কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট আগেরটার মতোই, যে রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল যদি যোগ করে দাও, হ্যাঁ, তো রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল যদি যোগ করে দাও তাহলে এই মিশ্রণটাকে বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট। এটা খুব ভালো মতো মুখস্থ রাখবা যে রেকটিফাইড স্পিরিট তার সাথে কিছুটা মিথানল যুক্ত করলাম, তাহলে তোমার হয়ে যাবে মেথিলেটেড স্পিরিট। এরপর হচ্ছে গ্যাসোহল কি, খুবই ইম্পর্টেন্ট গ্যাসোহল জিনিসটা। এখন যেগুলো পড়াচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভাই, এগুলো কিন্তু প্রত্যেকটাই বিগত বছর অনেকবার সে রাজশাহী বোর্ডে 19, ঢাকা বোর্ডে 17, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাকে। তো আমি গল্পের মাধ্যমে মুখস্থ করে দিচ্ছি, তুমি জাস্ট মুখস্থ করো পার্সেন্টেজগুলো, হ্যাঁ, তাহলে হইলো। তো 10 থেকে 20% ইথানল মিশ্রিত যে যৌগটা সেটাকে বলা হচ্ছে গ্যাসোহল, ঠিক আছে। তো 10 থেকে 20% ইথানল মিশ্রিত যেখানে থাকবে পেট্রোলের সাথে এরা মিশ্রণ থাকবে, তো পেট্রোলের সাথে তুমি যদি 10 থেকে 20% ইথানল মিশ্রণ করে দাও সেটাকে বলা হবে গ্যাসোহল, ওকে। এরপর হচ্ছে ভিনেগার কাকে বলে, এটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ভিনেগার হচ্ছে 6 থেকে 10% জলীয় দ্রবণ থাকবে কার, ইথানোয়িক অ্যাসিডের। ইথানোয়িক অ্যাসিডের সংকেতটা কি আমাদের, এটা লিখলে খুব ভালো হয় যদি পরীক্ষা খাতে তুমি সংকেতগুলো লিখো, বোর্ড এক্সামে তুমি এই সংকেতগুলো লিখলে স্যার বুঝবে না ছেলেটা পারে সংকেত লিখতে লিস্ট, ঠিক আছে। তো বাংলায় লেখার পাশাপাশি তোমরা ব্র্যাকেট দিয়ে এই সংকেতটা লিখবা ইথানোয়িক অ্যাসিডের। CH3 বন্ড COOH, অর্থাৎ 2 কার্বনযুক্ত অ্যাসিডকে বা কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা ইথানোয়িক অ্যাসিড বলতেছি। তো ইথানোয়িক অ্যাসিড কত নিবা, 6 থেকে 10% জলীয় দ্রবণ নিবা, তার মানে তোমার 6 থেকে 10% থাকবে ইথানোয়িক অ্যাসিড, বাকিটা থাকবে পানি। এরপর ফরমালডিহাইড কাকে বলা হয়, তো ফরমালিনটাও কিন্তু দেখো অনেক ইম্পর্টেন্ট, এটাও কিন্তু বিগত বছরে অনেকবার আসছে। সো ফরমালিন বলা হয় যে ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ফরমালডিহাইডের সংকেতটা লক্ষ্য করো যে আমাদের শুধু একটা H দিবা, তারপর বন্ড CHO, অর্থাৎ 1 কার্বনযুক্ত অ্যালডিহাইডকে আমরা বলি ফরমালডিহাইড। তো এই ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে তোমার কি বলতে হবে, ফরমালিন বলতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো মনে রাখবা কিন্তু। এরপর নেক্সট স্লাইডে দেখো যে পলিমার কাকে বলা হয়। পলিমার কথাটার মধ্যেই কিন্তু পলি মানে কি ভাইয়া, মাল্টিপল না, মাল্টিপল থেকে পলিমার চলে আসছে। তো পলিমার মানে হচ্ছে একাধিক যৌগ একত্রিত হয়ে যে যৌগটা তৈরি করে তাকে বলা হচ্ছে আমাদের পলিমার। তো বলছে দেখো একই পদার্থের অসংখ্য অণু বা পরমাণু একাধিক পদার্থের অসংখ্য পরমাণু বা পরমাণুর সাথে পরস্পর যুক্ত হয়ে বৃহৎ যে অণুটা গঠিত হচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে মনোমার নেই মনোমার যদি নেই অসংখ্য, অর্থাৎ n সংখ্যক, তাহলে এখানে পলিমার তৈরি হবে কয়টা, ধরে নাও একটা। তো পলিমারের সিম্পল যুক্তি হলো এটা যে n সংখ্যক তুমি নিবে কত হয় মনোমার, এবং তার সাথে তুমি তাহলে বিক্রিয়া করে তৈরি হবে পলিমার। সো এরপর লক্ষ্য করো পিভিসি কি, পিভিসি এক প্রকার পলিভিনাইল ক্লোরাইড, সংকেতটা মনে রাখবা যে পিতে পলি, ভিতে ভিনাইল, সিতে হচ্ছে ক্লোরাইড। তো পলিভিনাইল ক্লোরাইডের মনোমার কি, তো বলো দেখো লেখা আছে যে CH2 ডাবল বন্ড CHCl, অর্থাৎ আমার ভিনাইল ক্লোরাইড যে সংকেতটা আছে, ভিনাইল ক্লোরাইডের সংকেতটাকে আমরা এটা ভিনাইল ক্লোরাইড কেন বলতেছি, কারণ CH2 ডাবল বন্ড CH2 এটা কি বলা বলো তো, তোমার ইথিন না। তো ইথিন থেকে তুমি যদি একটা CH2 দিই, ইথিন বলা হচ্ছে এটাকে। তো ইথিন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, একটা হাইড্রোজেন অপসারণ করে আসো, তাহলে এটাকে বলা হচ্ছে ভিনাইল মূলক। অর্থাৎ আমাদের অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে তাকে বলা হয় ভিনাইল মূলক। এই ভিনাইল মূলকের সাথে তুমি যদি একটা ক্লোরিন মূলক যুক্ত করে দাও তাহলে হয়ে গেল কি ভিনাইল ক্লোরাইড। এই যে ভিনাইল ক্লোরাইডটা উৎপন্ন হইলো, এই ভিনাইল ক্লোরাইডের যদি একাধিক অর্থাৎ n সংখ্যক অণু নাও তাহলে বিক্রিয়া করে উৎপন্ন হবে পলিভিনাইল ক্লোরাইড, এটাকে শর্টকাটে বলা হয় PVC। ওই PVC পাইপ শুনছো না, এটা দেখছো না তোমরা, PVC পলিভিনাইল ক্লোরাইড। তো যাই হোক, এরপরে তোমরা লক্ষ্য করো নেক্সট বলছে মনোমার কি জিনিস, যেটা থেকে আমাদের অসংখ্য অনুযুক্ত হয়ে একটা বড় অণু তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের মনোমার। তো দেখো মনোমার কাকে বলা হয়েছে, যে পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক অসংখ্য ক্ষুদ্র অণুর, হ্যাঁ, অসংখ্য ক্ষুদ্র অণুর এককই হইল মনোমার, সেটা একটু মুখস্থ রাখবা। এবার বলছে মেলামাইন পলিমারের মনোমার কি, তো এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা যে মেলামাইন পলিমারের মনোমার হলো মিথানল, দুইটা কিন্তু একটা না, আগেরবার কিন্তু পলিমার ছিল একটা, এবার কিন্তু পলিমার দুইটা, একটা হচ্ছে মিথানেল বা ফর্মালডিহাইড আমরা যেটা বলছিলাম CHO, আরেকটা হচ্ছে কি ইউরিয়া হচ্ছে NH2 বন্ড CO বন্ড NH2, এটা মুখস্থ রাখবা। সো এই দুইটা মিলে তোমার কিন্তু একসাথে একটা মেলামাইন তৈরি, আমরা যে মেলামাইনের প্লেটে খাই বা আমাদের মেলামাইন প্লেটে যে বাটিতে স্যুপ টুপ খাই, এইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি এই মিথানেল এবং ইউরিয়া এই দুটো মিক্স করে একটা পলিমার তৈরি করা হয়, সেই পলিমার থেকে তৈরি হয়। এরপর দেখো পলিমারকরণ কি, তো পলিমারকরণ হচ্ছে বুঝতেছই যে একসাথে অনেকগুলো মনোমার যুক্ত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করবে, এটাকেই তোমার বড় অণুটাকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া।
এরপরে ঘনীভবন পলিমারকরণ কি, খুবই ইম্পর্টেন্ট। ঘনীভবন পলিমারকরণ জিনিসটা হলো, লক্ষ্য করো যে আমাদের যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন H2O, তারপর CO2, তারপর C3OH, অর্থাৎ পানি, কার্বন ডাইঅক্সাইড, মিথানল, এরা অপসারণ করে, অর্থাৎ অপসারণ করবে, হ্যাঁ, অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে বলা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। অর্থাৎ তোমার এখানে কিন্তু একটা করে যৌগ অপসারণ করতে হবে এখানে। যেমন আমাদের জুট পলিমারকরণে কি ছিল, জাস্ট মনোমারগুলো একটা একটা করে যুক্ত হয়ে গেছিলো পরপর, যে অনেকগুলো মনোমার নিছ, সবগুলো একসাথে যুক্ত হয়ে একটা লম্বা চেইনের মতো গঠন করছে। এখানে কিন্তু কোনো মৌল অপসারণ করে নাই, সেটাকে বলা হচ্ছে আমাদের জুট বা সংযোজন পলিমারকরণ। আর ঘনীভবন পলিমারকরণে কিন্তু তোমার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলা অপসারিত হয়, এটাকে বলা হচ্ছে আমাদের জুট পলিমারকরণ। এরপর লক্ষ্য করো থার্মোপ্লাস্টিক কাকে বলা হয়। থার্মোপ্লাস্টিক হচ্ছে যে সহজে সম্প্রসারিত করা যায়, হ্যাঁ, সহজে সম্প্রসারিত করতে পারবা, বাঁকাইতে পারবা, এই ধরনের পলিমারগুলোকে বলা হচ্ছে থার্মোপ্লাস্টিক। যেমন আমরা যে প্লাস্টিকের ব্যাগ ইউজ করি, ওই যে বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসি। এবং হচ্ছে ডেরলিন কাকে বলা হয়। তো ডেরলিন হচ্ছে নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালডিহাইড, ওকে, অথবা মিথানেল, জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে, এটা কিওয়ার্ড, যে অনেক নিম্ন চাপে উত্তপ্ত যদি করো তাহলে একটা শক্ত পলিমার উৎপন্ন হবে। এই যে শক্ত পলিমার যে উৎপন্ন হইলো এটাকে বলা হচ্ছে তোমার ডেরলিন। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে আমাদের অ্যালডিহাইড, নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালডিহাইড বা মিথানেল, যেমন নিম্ন আণবিক ভর বিশিষ্ট তোমার মিথানেল আছে, ইথানেল আছে, সো এদেরকে কি করবা, অতি নিম্ন চাপে উত্তপ্ত করবা এবং একটা শক্ত পলিমার তৈরি করবা, তাহলে সেটাকে বলা হচ্ছে ডেরলিন। এরপর বলছে বায়োডিগ্রেডেবল পলিমার কি, বলছে যে বায়োডিগ্রেডেবল পলিমার একটা বিশেষ ধরনের পলিমার যেটা প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া দ্বারা ধ্বংসপ্রাপ্ত হতে পারে। ঠিক আছে, এই দেখো আক্রান্ত হয়ে ভেঙে যায়, এই যে বলছে ব্যাকটেরিয়া দ্বারা এবং প্রাকৃতিকভাবে, এই কয়টা কিওয়ার্ড মনে রাখবা, যে প্রাকৃতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় সেটাকে বায়োডিগ্রেডেবল, বায়ো মানে হচ্ছে জীব। এরপর আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। তো দেখবা অনেক সময় জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে না ভাইয়া, এই জ্ঞানমূলক প্রশ্নগুলাই দেখবা যে অনুধাবন আকারে কিন্তু তোমাদের চলে আসে, বুঝতে পারছো? তো তোমরা যারা এখনও কমেন্ট করো নাই, তোমাদের বন্ধুদেরকে কমেন্টে একটু মেনশন করে দাও, এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ। আর আমাদের এই কোর্সটা আরও ভালো মতো ডিটেলসে করার জন্য বা আরও অনেকগুলো টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, প্রশ্ন ব্যাংক আছে, সলভিং ক্লাস আছে, তারপর তোমাদের এই স্লাইডগুলো পাওয়ার জন্য আমাদের মেইন কোর্সে এনরোল করো। ঠিক আছে, আসো মেইন ক্লাসে আসি। আবার হাইড্রোকার্বন বলতে কি বোঝায় আমাদের বলছে। তো হাইড্রোকার্বন জিনিসটা হইলো, আমি আগেই বলছি যে কার্বন আর হাইড্রোজেন, এইটাই হলো হাইড্রোকার্বন। কার্বন আর হাইড্রোজেন মিলে যে যৌগগুলো তৈরি হয়, জৈব যৌগগুলো তৈরি হয়, তাকে হাইড্রোকার্বন বলে। এটা আমরা আগেই পড়ছি জ্ঞানমূলকে। যেমন অনুধাবনে কি এড করবা, কিছু উদাহরণ অ্যাড করে দিবা। যেমন উদাহরণ হিসেবে বলছি, দেখো যে তোমার এই যে CXHY, হ্যাঁ, এইভাবে লেখা যায় যে CXHY, এভাবে লিখবো, দেখো লেখা আছে CXHY, এভাবে আকারে প্রকাশ করবা। যেমন মিথেন, ইথেন। ঠিক আছে, প্রশ্ন দেখে আসো যে বলছে বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন। তো লক্ষ্য করলে দেখবা আমাদের ওই আগের মতোই বৈশিষ্ট্য, 5, 6, 7 সদস্যের সমতুল্য একটা যৌগ থাকবে, যেখানে একান্তর দ্বিবন্ধন থাকবে। একান্তর দ্বিবন্ধন মানে একটার পর একটা একক বন্ধন আর দ্বিবন্ধন থাকবে, সেটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। দেখো তোমাদের বইতে কিন্তু এই সংকেতটা আছে, কিন্তু যখন তোমার ইন্টারে উঠবা দেখবা একটা সরবুজ অঙ্কন করে মাঝখানের সাথে একটা গল্লা অঙ্কন করলেই তোমাদের বেনজিন যৌগ তৈরি হয়ে যাবে। সো এটাকে আমরা কিন্তু বেনজিন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারি। তো এটাই বলছে যে বেনজিন হচ্ছে তোমার 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। যেমন দেখো এখানে 5, 6, 7-এর মধ্যে 6-এর সাথে মিলে গেছে, 6 কার্বন যুক্ত হলে তাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি। আর যেহেতু 6 কার্বন বিশিষ্ট যৌগ এবং তার সাথে এখানে একান্ত দ্বিবন্ধন আছে, লক্ষ্য করলে দেখবা 3টা একান্ত দ্বিবন্ধন দিছে। সো এটাও ইম্পর্টেন্ট যে 3টা একান্ত দ্বিবন্ধন থাকবে এবং 6 কার্বন বিশিষ্ট হইতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি উল্লেখ করো তাহলে তার বৈশিষ্ট্যগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে মিলে যাচ্ছে। সেই জন্য আমরা বেনজিনের বৈশিষ্ট্যগুলো যেহেতু অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে মিলে যাচ্ছে, এই জন্য আমরা বেনজিনকে বলতেছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এরপর নেক্সট স্লাইডে দেখো বলছে জৈব এবং অজৈবের মধ্যে পার্থক্য কত। এটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা খুবই সহজ একটা প্রশ্ন, এখানে বৈশিষ্ট্য পার্থক্যগুলো লিখে দেওয়া আছে, এগুলো খুব ভালো মতো পড়বা। যে প্রশ্নের মধ্যে মেইন পার্থক্য যেটা, যারা সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। আর এখানে বলছে যে আয়নিক অথবা সমযোজী, আয়নিক এবং সমযোজী এই দুই ধরনের বন্ধনের গঠনের মাধ্যমেও সে অজৈব যৌগ গঠন নিতে পারে, কিন্তু এখানে সবগুলো হইতে হবে কি সমযোজী। ঠিক আছে, তবে এদের নিম্ন গলনাঙ্ক হইতে হবে, হ্যাঁ, স্ফুটনাঙ্ক নিম্ন হইতে হবে, এবং এদের আয়নিক যৌগসমূহ উচ্চ হয় গলনাঙ্ক, আর সমযোজী যৌগসমূহের নিম্ন গলনাঙ্ক হয়। এই দুটো মনে রাখবা যে আয়নিক যৌগগুলো যেমন তোমার সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এই যৌগগুলো কিন্তু তোমার অনেক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, লবণ যেমন। বাট তোমার যেগুলো সমযোজী যৌগ যেমন ধরো HCl, এই যে অজৈব যৌগগুলোর মধ্যে এটা কিন্তু নিম্ন গলনাঙ্ক হয়, এটুকু লিখলেই হয়ে যাবে। তবে বলছে মিথানল জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বন নয়, ব্যাখ্যা করো। তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে মিথানলের সংকেত কি, যে CH3OH। তা লক্ষ্য করো হাইড্রোকার্বন মানেই হইতেছে যে তোমার শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন জাতীয় যৌগগুলো থাকবে,
কিন্তু মিথানলে দেখো কার্বন আর হাইড্রোজেনের সাথে কি একটা ও মূলক আছে না, এই ও মূলক থাকার কারণে এটাকে কমপ্লিটলি পিওর হাইড্রোকার্বন বলা যায় না, যেহেতু হাইড্রোজেন এবং কার্বনের সাথে একটা অক্সিজেন মূলকও আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কমপ্লিটলি পিওর হাইড্রোকার্বন বলতে পারবো না। তো এইটাই ব্যাখ্যা এখানে দেওয়া আছে, সুন্দর মতো পড়ে নিবা। এই যেটা আমি সামারি আকারে বললাম এইটুকু কিওয়ার্ড, এইটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা মিলে মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো প্রশ্ন বলছে যে বিউটানল এবং ডাইইথাইল ইথার পরস্পরের সমাণু কেন। আমরা আগে সমাণু সংজ্ঞাটা দিতে হবে এখানে। এই টাইপের প্রশ্ন যদি আসে খ নাম্বারে বা অনুধাবনে, তোমাকে আগে সমাণু সংজ্ঞাটা দিতে হবে যে সমাণু জিনিসটা কি। সমাণু হইল যে তুমি যদি যেসব যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত মানে কি, যেমন আমাদের ডাইমিথাইল ইথার বলো বা তোমার হচ্ছে বিউটানল বলো, এই বিউটানল বা ডাইইথাইল ইথারে তুমি লক্ষ্য করলে দেখবা কার্বন আছে আমাদের 4টা, এই যে একটা কার্বন 1 2 3 4টা কার্বন। হাইড্রোজেন আছে আমাদের এখানে 10টা, এই যে এখানে 3টা, 3 2 5টা 6 7 8 9, এই যে একটা 10টা হাইড্রোজেন আছে, এবং অক্সিজেন আছে কয়টা ভাই, একটা। এই দেখো এখানে একটা অক্সিজেন। তাহলে আমাদের C4H10O এই যৌগটাকে বলতেছি আমরা কি আণবিক সংকেত। তো আণবিক সংকেত দেখো বিউটানল এবং ডাইইথাইল ইথারের একই, বাট এদের কার্যকরী মূলকগুলো ভিন্ন, অর্থাৎ এই OH মূলকটা ভিন্ন এবং এই O মূলকটা ভিন্ন। এই মূলকটাকে বলা হয় ইথার মূলক, এই মূলকটাকে বলা হয় তোমার আমাদের, দেখো আমি তোমাদেরকে একটু মার্ক করে দেই, এই যে এটা OH মূলক এবং তার সাথে এটাকে বলা হবে ডাইইথাইল ইথার মূলক। সো এই যে দুইটা মূলক, একটা O মূলক একটা OH মূলক, এই দুইটাকে ভিন্ন ভিন্ন ধর্ম আছে, এই দুইটার ভিন্ন ভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্য আছে, এই দুইটার ভিন্ন ভিন্ন ভৌত ধর্ম আছে। দ্যাটস ওয়াই এগুলাকে বলা হচ্ছে আমাদের দুইটাকে, যেহেতু তাদের আণবিক সংকেত একই সেই জন্য, এবং গাঠনিক সংকেত ভিন্ন এবং তাদের রাসায়নিক ধর্ম ভিন্ন, এই OH মূলক এবং তোমার হচ্ছে O মূলকের কারণে এই জন্য এই দুইটাকে বলা হচ্ছে পরস্পরের সমাণু। বুঝতে পারছো? তার মানে আণবিক সংকেত একই হবে, বাট তাদের গাঠনিক সংকেত ভিন্ন হবে, তাদের রাসায়নিক ধর্ম ভিন্ন হবে, তখন সেগুলোকে আমরা বলবো হবে পরস্পরের সমাণু। এরপর নেক্সট দেখো বলছে নেপথালিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন। তো নেপথালিন আগের মতোই বেনজিনকে কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়, ওইখানে যে ব্যাখ্যা দিছিলা হুবহু সেম ব্যাখ্যা নেপথালিনে এসে দিয়ে দিবা। তো নেপথালিনের শুধু সংকেতের যে বৈশিষ্ট্যটা এটা লিখে দিবা। অর্থাৎ দেখো তুমি শুধু দুইটা যদি বেনজিন মূলক লাগাই দাও তাহলে কিন্তু তোমার এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন চলে আসবে। দেখো এই যে দুইটা জাস্ট বেনজিন মূলক, এই যে এভাবে আট করবা সহজভাবে, এত টেনশন কিছু না, একটা গোল্লা মারবা, বুঝছো? গোল্লা না মারলে দেখবা যে তোমার কঠিন হয়ে যাচ্ছে জিনিসটা। এরা যেমন এই যে দেখো একটা, এই যে দুইটা, এই যে তিনটা মিলাইছে না, এইভাবে মিলানোর চেষ্টা করবা না। তুমি জাস্ট তোমার মতো করে এই যে এই জিনিসটাকে আমার মতো করে লিখবা, তোমরা নোট খাতা এটা তুলে নিও, একটা মার্কও কাটবে না, বিশ্বাস করে একটা মার্কও কাটবে না। এভাবে লিখলে তখন তো স্যার বুঝবে যে তুমি ইন্টারের বই হালকা পাতলা পড়ছো, ঠিক আছে? এরপর বলছে যে হ্যাঁ আরেকটা জিনিস এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে নেপথালিনে তোমার কয়টা একান্তর দ্বিবন্ধন আছে। দেখো দেখি এখানে মোট 3টা একান্তর দ্বিবন্ধন আছে, যে এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা 3টা, এই 4টা, এই যে 5টা। তো 5টা কিন্তু এখানে দ্বিবন্ধন আছে। সো এটা কিন্তু এমসিকিউতে আসে যে তোমার নেপথালিনে কয়টা একান্তর দ্বিবন্ধন আছে। হ্যাঁ, তখন বলতে হবে 5টা একান্তর দ্বিবন্ধন আছে, কিন্তু এই গোল্লাগুলো দিলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কয়টা একান্তর দ্বিবন্ধন আছে। বাট গোল্লাগুলো দিলে সুবিধা কি, যে দ্রুত আর কি আট করা হয়ে যায়, সময় এখানে তোমার একটু কনজিউম হবে। তবে বলছে সাইক্লোপ্রোপিনকে কেন বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। তোমাকে আগেই বলছি ভাই সাইক্লো মানেই হইতেছে বদ্ধ, আর কোনো কথা আছে? আর তো কোনো কথা নাই। সাইক্লোপ্রোপিন আট করে দাও, মিথেন ইথেন প্রোপিন, 3 কার্বনযুক্ত সাইক্লোপ্রোপিন, জাস্ট এই যে একটা ত্রিভুজ আট করে দাও, শেষ। এটা হচ্ছে তোমার সাইক্লোপ্রোপিন। যেহেতু প্রোপিন দ্বিবন্ধন, দ্বিবন্ধনের জন্য তুমি একটা দ্বিবন্ধন লাগাই দাও, শুধু, শেষ। এটাই। তুমি এইভাবে আট না করতে চাইলে তুমি এইভাবে আট করতে পারো যে ভাই আমাদের এখানে CH বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড। তাহলে এখানে আমাদের কি দেখো দেখি, এর কার্বনের হাত 4টা পূর্ণ হয়েছে, এর 1 2 3 4টা পূর্ণ হয়েছে, বাট এখানে CH2 দিতে হবে। এই তো এভাবে করে হাত মিলাই করবা যে কার্বনের এখানে 4টা মিলানোর জন্য আমি 2টা হাইড্রোজেন দিলাম, কিন্তু এখানে 4টা মিলানোর জন্য একটা হাইড্রোজেন দিলেই যথেষ্ট। তো এইভাবে করে হাত মিলাই অ্যাড করতে পারো, অথবা ডাইরেক্ট এভাবে অ্যাড করতে পারো। দেখো এখানেও দ্বিবন্ধন আছে, এখানেও দ্বিবন্ধন আছে। তো এটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয় কারণ এখানে বদ্ধ শিকল আছে, এই কারণে দেখো এখানে সংকেত লিখে দেওয়া আছে। তোমরা এখানে দেখো দ্বিবন্ধনটা এখানে দিছি, আমি কিন্তু দ্বিবন্ধনটা আগে স্লাইডে দেখবা যে নিচে দিছি। সো কোনো অসুবিধা নাই, তুমি এখানে দাও, এখানে দাও, এখানে দাও, যে কোনো এক জায়গায় দিলেই হইলো। এরপরে লক্ষ্য করো, যেহেতু এটা কার্বন কার্বন প্রান্তীয় যৌগগুলো পরস্পর যুক্ত থাকে, তাই এটাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। এরপর বলছে বিউটান একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলা হয়? তোমাকে আগেই বলছি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একদম ক্লাসের শুরুতে রিক্যাপে কিন্তু বলে দিয়েছিলাম, কনসেপ্ট রিক্যাপে। তো বিউটেন যদি সংকেতটা আমরা অঙ্ক করি যে এটা সম্পৃক্ত কেন বলা হচ্ছে, তাহলে কারণ এখানে একক বন্ধন আছে, ঠিক আছে? বিউটেন যদি আমরা সংকেতটা লিখি যে CH3 বন্ড CH2, বিউটেন মানে 4টা কার্বন থাকবে, বন্ড CH2 বন্ড CH3,
তাহলে এখানে 4টা কার্বন আছে এবং 4টা কার্বনে তোমার একটা সম্পৃক্ত যৌগ তৈরি করছে, এখানে কোনো দ্বিবন্ধন নাই বা ত্রিবন্ধন নাই, অন্তত একটা থাকতে হবে, তাও নাই, তাহলে এটা একটা অবশ্যই এই কি বলে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো এখানে সংখ্যা লিখে দেওয়া আছে এবং এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যৌগটাকে অসম্পৃক্ত বলা হয়, এখানে নাই, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপর বলছে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? তো এটার ব্যাখ্যা তোমাদেরকে আগে আমি দিয়েছিলাম, কারণ এটা কোনো যৌগের সাথে সহজে বিক্রিয়া করে না। এই দেখো সহজে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, এই যে করতে চায় না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো খুব ভালো মতো মাথায় রাখবা যে আমাদের কিন্তু কোন জিনিসটাকে এমফাসাইজ দিতে হবে। সো তোমরা কিন্তু প্রশ্ন দেখেই বুঝতে হবে যে ভাই এখানে কিওয়ার্ডটা কি। আমি কিন্তু প্রত্যেকটা স্লাইডে কিওয়ার্ডগুলো দাগাই দিচ্ছি এবং বলেও দিচ্ছি। সো শুনে শুনে জাস্ট মুখস্থ করে ফেলো, ইনশাআল্লাহ পরীক্ষার রুমে প্রশ্নটা দেখার সাথে সাথে যেন তোমার মাথায় এটাই হিট করে যে ভাই এই কথাটা বলছিল। হ্যাঁ, সো এটা কিন্তু খুব ভালো মতো মুখস্থ রাখবা যে আমরা কোনটাকে বেশি এমফাসাইজ দিচ্ছি বা কোনটাকে হিট করতেছি তোমার জন্য। এরপর নেক্সট অবস্থা দেখো যে অ্যালকিন সমূহকে এলিফিন বলা হয় কেন? কারণ এলিফিন মানে কি তা দেখো, যে তোমার এলিফিন বা ওলিফিন, ও এল ই পি এস এন, ওলিফিন, সরি ওলিফিন লেখা ছিল, ভুল বলছিলাম। তো ওলিফিন একটা গ্রিক শব্দ, সেখান থেকে ওলিফিন এসেছে এবং গ্রিক শব্দ ওলিফেন্ট শব্দের অর্থ হলো ওয়েল ফর্মিং, ওয়েল ফর্মিং বা তেল উৎপাদনকারী। তো তেল উৎপাদনকারী জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যে আমরা যেহেতু তেল উৎপাদন করতে পারি, যেহেতু অ্যালকিন এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলা হয়? কারণ অ্যালকিনের সাধারণ সংকেতটাই হইল, আমরা যদি দেখি যে CH ডাবল বন্ড CH, ঠিক আছে? তারপরে এখানে একটা হাত ফাঁকা থাকে, এখানে একটা হাত ফাঁকা থাকে। তাহলে তুমি লক্ষ্য করলে দেখবা যে কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন আছে এখানে। তো আমরা CH না দিয়ে ডাইরেক্ট কিন্তু বলতে পারি যে কার্বন কার্বন দ্বিবন্ধন যেহেতু আছে অ্যালকিনে, দ্যাটস ওয়াই এইটাকে বলা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্বিবন্ধন থাকার কারণে এরা খুবই সক্রিয়। এই দ্বিবন্ধনটা থাকার কারণে খুবই সক্রিয়। কেন? কারণ দ্বিবন্ধনের মধ্যে একটাকে বলা হয় সিগমা বন্ধন, একটা বলা হয় পাই বন্ধন। তোমরা এটা ক্লাস 11-12 যখন উঠবা তখন পড়বা। তো সিগমা বন্ধন মানে প্রথম বন্ধনটা খুবই শক্তিশালী, কিন্তু দ্বিতীয় যে বন্ধনটা আছে পাই বন্ধন, এটা কিন্তু একটু দুর্বল, ওটা সহজে ভাঙে যায়। এই জন্য একে যখন অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করানো হয় সে কিন্তু দ্রুত গতিতে ভেঙে যায়, বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই এটা কিন্তু খুবই সক্রিয়, সক্রিয় মানে দ্রুত যে বিক্রিয়া করে। তো এদের নিম্নতর সদস্যগুলা তোমার হাইড্রোজেন মানে হ্যালোজেন যেমন Cl2 Br2 এর সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। সো আমরা মাথা রাখবো যে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে সে কি করতেছে? তৈলাক্ত জাতীয় বা তেল জাতীয় পদার্থ তৈরি করতেছে। এই জন্য এটাকে বলা হয় ওলিফিন, ওলিফিন বা ওয়েল ফর্মিং যৌগ। এরপর বলছে অ্যালকেন এবং অ্যালকিন অপেক্ষা ভালো জ্বালানি ব্যাখ্যা করো। অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিনটা বেশি ভালো জ্বালানি, সেটা প্রশ্নের মধ্যে ব্যাখ্যা করতে বলছে। তো অ্যালকেনটা যেহেতু বেশি ভালো জ্বালানি, আসলে ব্যাখ্যা করি কি বলছে, যে অ্যালকেন সমূহ সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু অ্যালকেনগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং আমরা জানি অ্যালকিনগুলো কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে মেইন জিনিস, এটা মাথা রাখো আগে। আর এই হাইড্রোকার্বনগুলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন এবং হাইড্রোজেন উভয় দাহ্য পদার্থ। এই যে কার্বন যদি বলো সেও দাহ্য পদার্থ, হাইড্রোজেন সেও কিন্তু দাহ্য পদার্থ। কার্বন মেইনলি কাঠ, কয়লা এগুলো আমরা বুঝি, আর হাইড্রোজেন দেখবা যে তোমাদের যে রকেট আছে এই রকেটে কিন্তু হাইড্রোজেন ফুয়েল গ্যাস ইউজ করা হয়, অর্থাৎ হাইড্রোজেনটাকে ফুয়েল বা জ্বালানি হিসেবে ইউজ করা হয়। এরপর বলছে তবে কার্বনের তুলনায় হাইড্রোজেন অধিকতর দাহ্য। বলছে যে কে বেশি দাহ্য? হাইড্রোজেনটা অধিকতর দাহ্য। এবং আমাদের মাথায় রাখতে হবে যে সম্পৃক্ত হাইড্রোকার্বনে বা অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অসম্পৃক্ত হাইড্রোজেনের থেকে বেশি। অর্থাৎ সে বলতে চাচ্ছে আমরা যে অ্যালকেনটাকে বেশি অধিকতর ভালো জ্বালানি বলছি, তার কারণ হলো অ্যালকেনে আমাদের হাইড্রোজেনের সংখ্যাটা থাকে বেশি, কিন্তু অ্যালকিনে থাকে হাইড্রোজেনের সংখ্যাটা কম। এটাই সে বলতে চাচ্ছে। অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনে জ্বালানির সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকার কারণে এবং হাইড্রোজেন অধিকতর উৎকর্ষ জ্বালানি হওয়ার কারণে কার্বনের তুলনায় আমাদের অ্যালকেনটা বেশি ভালো জ্বালানি। এরপর বলছে অ্যালকেন থেকে অ্যালকিন, এটা তো বললাম বেশি সক্রিয় কেন। এটার ব্যাখ্যাটা বলছে যে অ্যালকেন একটা সম্পৃক্ত যৌগ, এখানে একটা কার্বনের সাথে 4টা যোজ্যতাপূর্ণ হাইড্রোজেন পূর্ণ থাকে। অর্থাৎ কার্বন একক সমযোজী বন্ধনে, দেখো কার্বন কার্বন একক সমযোজী বন্ধনে থাকে কোথায়? অ্যালকেনে। কিন্তু তুমি যদি অ্যালকিন দেখো, অ্যালকিনের ক্ষেত্রে একটা মিনিমাম দ্বিবন্ধন থাকবেই। তো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতেছে। তো এই জন্য কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে যে আগত মানে তুমি একটা যৌগের সাথে যখন বিক্রিয়া করাবা তখন বাইরে থেকে যে একটা হাইড্রোজেন পরমাণু আসবে, সেই আগত হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। এই দ্বিবন্ধনের মধ্যে একটা শক্তিশালী সমযোজী বন্ধন, অপরটি দুর্বল সমযোজী বন্ধন হয়। ওই যে তোমাকে বললাম না যে কার্বন কার্বন যখন দ্বিবন্ধন দিচ্ছি প্রথমটা সিগমা বন্ধন বলতেছি, এখানে ওরা বলে নাই, বাট মেইন কাহিনী হলো এটাই কিন্তু, যে প্রথমটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন, তারা কিন্তু বেশি দৃঢ়ভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। কিন্তু পরের বার যখন বন্ধনটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে পাই বন্ধন। আমি যদি ত্রিবন্ধন দিতাম সেটা হয়তো পাই বন্ধন, অর্থাৎ একক বন্ধন। কার্বন কার্বন একক বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন, এবং কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেটাকে বলো না কেন, পরবর্তী দুইটা বন্ধনকে বলা হচ্ছে পাই বন্ধন। তো পাই বন্ধনটা একটু দুর্বল, এরা মনে করো অন্য কেউ আসে যদি অ্যাটাক করে, হ্যালোজেন মনে করো, তাহলে কিন্তু দ্রুত ভাঙে যাবে। ক্লোরিন আসে অ্যাটাক করলো, এটাও ভাঙবে এটাও ভাঙবে, কিন্তু মাঝখানেটা সহজে কিন্তু ভাঙবে না।
অর্থাৎ তুমি যদি কার্বন কার্বন দ্বিবন্ধন নাও, কার্বন কার্বন মনে করো সিঙ্গেল বন্ধন নিলা, এটা কিন্তু সহজে ভাঙবে না। কিন্তু ত্রিবন্ধন নাও অথবা তুমি যদি দ্বিবন্ধন নাও, কার্বন কার্বন দ্বিবন্ধন, এরা কিন্তু সহজে কী হবে, ভেঙে যাবে। বুঝতে পারছো? এই জন্য বলা হয় এটাকে শক্তিশালী সংযোজযোগ্য অ্যালকেনকে, কিন্তু অ্যালকিনকে শক্তিশালী সংযোজযোগ্য বলা হয় না, কারণ এই যে দ্বিবন্ধনযুক্ত দুই কার্বন পরমাণুতে মেরু প্রবণতা প্রদর্শিত হয়। সো এই লাইনটা লিখবা যে মেরু প্রবণতা প্রদর্শিত হয়, কাজেই অ্যালকেন থেকে রাসায়নিকভাবে বেশি সক্রিয়। জাস্ট এই মাঝখানে কয়েকটা কিওয়ার্ড লিখে দিলেই হয়ে যাবে কিন্তু তোমার। তারপর বলছে অ্যালকিন সংযোজন বিক্রিয়া দিলেও অ্যালকেন কেন দেয় না? একই বিষয় যে অ্যালকেন আমাদের কেন দেয় না, কারণ হলো অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন মানেই হইতেছে যে সে কিন্তু সহজে অন্য যৌগের সাথে বিক্রিয়া করে না এবং সে কিন্তু সক্রিয় না। এই জন্য অ্যালকিন সংযোজন বিক্রিয়া সহজে দিলেও এ কিন্তু অ্যালকেন প্যারাফিন, এবং অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে এই একক বন্ধনটা সহজে কিন্তু ভাঙতেও চায় না। অর্থাৎ এখানকার কিন্তু হাইড্রোজেন পরমাণু এবং কার্বন পরমাণুর মধ্যে আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক প্রান্তের বিষয়টা থাকতেছে না, কিন্তু যেটা অ্যালকিনে আমাদের থাকে। তো এটা ব্যাখ্যা দিছে আবার যে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয় হয়, এবং এই যে আগে বলছিলাম এই দ্বিবন্ধনটাতে একটা সিগমা একটা পাই আছে, এই পাই বন্ধনটার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয়, মানে দুর্বল, মানে দ্রুত ভেঙে যায়। সক্রিয় মানেই সে রাসায়নিকভাবে কিন্তু সক্রিয় মানেই হচ্ছে দুর্বল, অর্থাৎ সহজে বিক্রিয়া অংশগ্রহণ করবে। বুঝতে পারছো? এই হলো বিষয়। এখন বলছে এই কার্বনের একটা বন্ধন শক্তিশালী হলেও অন্যটা তুলনামূলকভাবে এই যে দুর্বল, দেখছো ওই সেম কথাই বলছে এরা। সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধনটা ভেঙে যায়, তাই অ্যালকিন সহজে সংযোজন বা জুট বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন আমরা দেখি যে CH2 ডাবল বন্ড CH2 হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন করছে কি তোমার ইথেন। ঠিক আছে? তো ইথিন থেকে ইথেন তৈরি হয়ে গেল। সো এই বিক্রিয়াগুলো একটু মাথা রাখবা, একটা বিক্রিয়া দিলে আর টুকটাক কথাবার্তা লিখলেই, এই যে তুমি যে কটা বলছো এই কটার কিওয়ার্ডগুলো শুধু লিখলেই তোমাকে কিন্তু মার্কস দিবে স্যার, মাত্র 2 মার্কের প্রশ্ন, বেশি লেখার দরকার নাই। তবে বলছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি জিনিস, উদাহরণ দাও। উদাহরণ দাও মানে কি একটা বিক্রিয়া কিন্তু তোমাকে অবশ্যই দেখাই দিতে হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হলো সোডা লাইম, এই যে সোডা লাইম কথাটা মাথা রাখবা। সোডা লাইমের সংকেতই হলো NaOH প্লাস CaO, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সমন্বয়ে যে মিশ্রণটা, এটাকে বলা হচ্ছে একসাথে সোডা লাইম। তো সোডা লাইমের উপস্থিতিতে তুমি যদি যে কোনো ইথানোয়িক অ্যাসিড বা তার লবণ, অর্থাৎ যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড বা তার লবণের সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া করো, তাহলে তোমার তাপ দিলে সে উৎপন্ন করবে কি, যে তোমার একটা সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে ক্যালসিয়াম অক্সাইডের সাথে, আর একটা উৎপন্ন করবে তোমার এক কার্বন কম যুক্ত অ্যালকেন। অর্থাৎ তুমি যদি এখানে এই যৌগটা দিতা CH3 বন্ড CH2 বন্ড COOH, এর সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া দিতা NaOH তারপরে CaO, এভাবেও কিন্তু আসে পরীক্ষায় অনেক সময়। বুঝছো? মানে এই যে প্লাস আকারে দিচ্ছে না, প্লাস না দিয়ে কিন্তু NaOH তারপর ব্র্যাকেট দিয়ে CaO দিতে পারে। তাহলে এইটা বিক্রিয়া করে তোমার উৎপন্ন হবে কি ভাইয়া? দেখো, যেমন এখানে কার্বন আছে কয়টা ভাইয়া? 3টা কার্বন। তাহলে 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড বা 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড লবণের সাথে সোডা লাইম বিক্রিয়া করে উৎপন্ন হবে 2 কার্বনযুক্ত তোমার অ্যালকেন। তাহলে 2 কার্বনযুক্ত অ্যালকেন কোনটা হবে? CH3 বন্ড CH3। ঠিক আছে? তো CH3 বন্ড CH3 মানে কি? ইথেন। সো ইথেন জাতীয় একটা যৌগ তৈরি হবে। সো এইটাই হলো মেইনলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মানে মেইন থিম। সো এইটুকু শুধু লিখে দিয়ে আসো, তাহলে তোমার মার্কস দেবে ইনশাল্লাহ। আর একটা বিক্রিয়া তো অবশ্যই দেখাই দেবে উদাহরণ সহকারে, এই উদাহরণটা না চাইলেও দেখাই দিবা। এরপর বলছে যে উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয় কেন? তো পেট্রোলের সাথে ইথানল মিশাইলে সেটার কিন্তু কর্মদক্ষতা অনেক বৃদ্ধি পায়, এই জন্য আমরা পেট্রোলের সাথে ইথানল মিশাই। এবং এটা কেন মিশানো হয় তা দেখো লেখা আছে এখানে। তোমার কিছু দেশের নাম বলা আছে, এগুলো অবশ্যই বলবা। ব্রাজিল, উত্তর আমেরিকা সহ উন্নত দেশগুলোতে পেট্রোলিয়ামের সাথে মিশ্রিত করে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয় কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য। তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে খনিজ জ্বালানির মজুদের উপর যেন চাপ বৃদ্ধি না পায়। তো খনিজ জ্বালানির চাপ মজুদের উপর চাপটা কমবে। তো পেট্রোলের সাথে তুমি যদি সামান্য পরিমাণে ইথানল মিশ্রিত করো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এর উৎপাদন করা সম্ভব, এখানে লেখা আছে। সো এগুলো একটু পড়ে নিবা, যে জ্বালানির মতো ইথানল ফুরাবার ভয় নাই। কারণ ইথানল কি তোমার প্রাকৃতিকভাবে ইক্ষু থেকে বা আখ থেকে বা আলু থেকেও তৈরি করতে পারো। তো এই জন্য পেট্রোলের সাথে যদি শুধু পেট্রোল তো আমরা প্রাকৃতিকভাবে উৎপন্ন করতেছি, তো একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। কিন্তু দেখো তোমার কিন্তু যেগুলা থেকে আমাদের এই ইথানলটা তৈরি করা হয়, যে ইক্ষু, আলু, ভুট্টা, এগুলো কিন্তু সহজে শেষ হবে না, কারণ এগুলা কিন্তু রেগুলার বেসিসে উৎপন্ন হইতে আছে। হ্যাঁ, তো এগুলা থেকে ইথানলটা কিন্তু প্রাকৃতিকভাবে আমরা অনেক দিন যাবত পেতে পারি, অ্যাকর্ডিং টু আমরা যদি পেট্রোলের কথা চিন্তা করি। পেট্রোল কিন্তু খনি শেষ হয়ে গেলে শেষ, তখন কী করবা? ওই জন্য যেন প্রাকৃতিক জ্বালানির উপরে চাপ না পড়ে, এই জন্য আমরা প্রাকৃতিকভাবে উৎপাদিত যে ইথানলের সাথে পেট্রোলের সাথে একটু মিক্স করে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয়। তবে বলছে ইথানল পানিতে দ্রবণীয় কেন, ব্যাখ্যা করো। এটা সহজ ব্যাখ্যা, যে পোলার যৌগ। আসলে ইথানল এক প্রকার পোলার যৌগ। যেমন আমরা যদি চিন্তা করি যে ইথানল CH3 বন্ড CH2
বন্ড OH। তাহলে OH এর এখানে আংশিক ঋণাত্মক প্রান্ত এবং আংশিক ধনাত্মক প্রান্ত থাকে, বুঝছো? তো আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকার কারণে আমাদের যে পানির মধ্যে H2O থাকে, H2 এর এদিকে থাকে H, এদিকে থাকে আরেকটা H। তাহলে এখানেও ডেল্টা মাইনাস আর এখানে ডেল্টা প্লাস। তাহলে এই যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত, পানি এক ধরনের পোলার যৌগ, ইথানল এক প্রকার পোলার যৌগ, এই পোলার পোলারে মিক্স হইতে পারে বা দ্রবণীয় হইতে পারে। এই জন্য আমাদেরকে বলা হয়, এই দেখো ডাইপোল ডাইপোল বন্ধন, ঠিক আছে? ডাইপোল ডাইপোল বন্ধন বা তোমার পোলার যৌগগুলা, ডাইপোল মানে দুইটা পোল থাকবে বা উত্তর মেরু দক্ষিণ মেরু, পোল মানে হচ্ছে মেরু। দেখো এখানে একটা ধনাত্মক মেরু আছে আর এটা কি আছে, ঋণাত্মক মেরু আছে। দাঁড়াও এটা একটু আমরা অন্যভাবে দেখাই তাহলে ভালো হয়। এই দেখো এখানে একটা ধনাত্মক মেরু আছে আর এখানে একটা ঋণাত্মক মেরু আছে। তো এই কারণে ডাইপোল বা দুইটা পোল যেহেতু তৈরি হচ্ছে, এই জন্য আমাদের কিন্তু এই পানিতেও ডাইপোল তৈরি হচ্ছে, ঠিক সেম ভাবে কিন্তু আমাদের এখানেও একটা ডাইপোল তৈরি হচ্ছে, বুঝতে পারছো? তো এই জন্য দুই প্রকার ডাইপোল অণু একসাথে কিন্তু যৌগ গঠন করতে পারে এবং যৌগ গঠন করে কিন্তু তোমার দ্রবণীয় হয়। এই কারণে বলা হয়েছে যে ইথানল এবং পানি উভয়ই পোলার সমযোজী যৌগ হওয়ায় পানিতে দ্রবণীয়। তো এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখি, পলিমার বলতে কি বোঝায়? পলিমার বলতে তোমাদেরকে এর আগে বলছিলাম যে একাধিক ক্ষুদ্র অণু যদি মিলে একটা বড় অণু তৈরি করে তাহলে সেটা বলা হবে পলিমার। যেমন আমাদের এখানে দেখো অনেকগুলো এ একসাথে যুক্ত হয়েছে, এখানে এটাকে বলা হচ্ছে আমাদের মনোমার, এবং এরকম অনেকগুলো এ মিলে যখন একটা বড় অণু তৈরি করবে সেটাকে বলা হচ্ছে পলিমার, এবং যেগুলো ছোট ছোট অণু একসাথে যুক্ত হলে অনেকগুলো সেটাকে বলা হচ্ছে মনোমার। যেমন এখানে আমাদের এবিটাকে মনোমার বলা হবে কেন? কারণ অনেকগুলো দেখো এবি, এই দেখো অনেকগুলো এবি, এই দেখো অনেকগুলো এবি পরপর যুক্ত হয়ে 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 একটা বড় অণু তৈরি করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পলিমার, আর এই এবিটাকে বলা হচ্ছে তার মনোমার। সো এইটুকু ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে দিবা তাহলে হয়ে গেল। এরপর বলছে পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বুঝো? সেম বিষয়ে, পলিমার যেইটা পলিমার ওই যেই বিক্রিয়ার মাধ্যমে পলিমার তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। যেমন এখানে একটা এক্সাম্পল সহকারে বলে দিছে যে n সংখ্যক ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, n সংখ্যক ইথিলিন যদি একসাথে যুক্ত হয়ে একটা পলিইথিন তৈরি করে, পলিইথিন কিভাবে লিখবা দেখো, যে CH2 আমাদের ডাবল বন্ডের জায়গায় শুধু সিঙ্গেল বন্ড দিবা, CH2 এখানকার যে ডাবল বন্ড ছিল অর্থাৎ পাই বন্ধনটা ভেঙে গিয়ে এই পাশে একটা বন্ধন তৈরি করবে এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা, এই পাশে একটা বন্ধন তৈরি করবে অর্থাৎ থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা এবং নিচে একটা n দিয়ে দিবা। এইটাকে বলা হচ্ছে পলিইথিন, পলিইথিন, হ্যাঁ পলিইথিলিন বা পলিইথিন, অর্থাৎ ইথিলিনের বা ইথিনের পলিমার, এইটাকে বলা হচ্ছে পলিইথিন। এরপর দেখো বলা আছে নাইলন তৈরি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা করো। তো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার আগে আমরা ব্যাখ্যা করছি কাকে বলা হয়, তো এই সংজ্ঞাটা আগে লিখবা, সংজ্ঞাটা লেখার পর নাইলন তৈরির বিক্রিয়াটা লিখে দিবা। নাইলন তৈরির বিক্রিয়াটাতে লক্ষ্য করো আমাদের কিন্তু এখানে দেখো যে সংকেত লেখা খুবই ইজি, তুমি একটু চিন্তা করো আমি কীভাবে লিখতেছি। প্রথমত COOH দিবা, তারপরে বন্ড CH2 দিবা, CH2 মানে হচ্ছে তোমার হচ্ছে এক কার্বনযুক্ত এবং তার সাথে দুইটা হাইড্রোজেন থাকবে, এটা হচ্ছে করে নিবা, চারটা নিবা এবং তার সাথে CH2 নিবা দুই পাশে দুইটা COOH। তো COOH এর আমি দুইটা নিলাম, এটা দেখো আরেকবার লিখে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমত তুমি নিবা CH2 মূলক চারটা, তার পাশে দেখো দুইটা ফাঁকা থাকতেছে, এই দুইটাতে এই পাশে দিবা COOH, এই পাশেও দিবা COOH, ঠিক আছে? এরপরে এই যৌগটার সাথে তুমি আরেকটা কি যৌগ দিবা, যে 6 কার্বনযুক্ত ইথিলিন আগে দিবা, এটাকে ইথিলিন বলা হয়, প্লাস আবারও ইথিলিন দাও, আগেরবার ইথিলিন দিয়েছিল 4টা, এবারকার ইথিলিন দিবা তুমি 6টা, 6টা ইথিলিন দিয়ে এমিন যে যৌগটা আছে NH2, এই NH2 যৌগের NH2 দিবা, NH2 দিবা দুই পাশে দুইটা, তাহলে এই পাশে দিলা তুমি একটা NH2, এই পাশে তুমি দিলা আরেকটা NH2, ঠিক আছে? এইটাও নিলা তুমি n সংখ্যক, এইটাও তুমি নিলা কি n সংখ্যক। এই n সংখ্যক তোমার হচ্ছে 6 কার্বনযুক্ত যে অ্যাসিটিক অ্যাসিড আছে, হ্যাঁ তোমার ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? আর এইখানে হেক্সা এমিন তোমার যে 6 কার্বনযুক্ত যে তোমার এমিন মূলকটা আছে ডাইএমিন। সো এই দুইটা যৌগ একসাথে যদি আমরা করি, যুক্ত করি, যেমন দেখো সংখ্যাটা দিচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, 6 কার্বনযুক্ত ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর 6 কার্বনযুক্ত একটা ডাইএমিন অ্যাসিড, এই দুইটাই কিন্তু 6 কার্বনযুক্ত। 6 কার্বনযুক্ত হওয়ায় এটাকে কিন্তু নাইলন 6,6 যৌগ বলা হচ্ছে, অর্থাৎ 6 কার্বনযুক্ত দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে যেহেতু নাইলন তৈরি করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি নাইলন 6,6। তো এই দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে তোমার তৈরি করছে কি যৌগ ভাইয়া? নাইলন। নাইলনের সঙ্গে লেখার সময় টেনশনের কোনো দরকার নাই, এই পাশ থেকে OH মূলকটা মিশাই দিবা, আমি দেখে দিচ্ছি কোনটা মিশাই দিতে লাগবে, আমরা একটা অন্য কালার ইউজ করি, এই যে OH মূলকটা, আর এই পাশ থেকে তুমি যখন মিশাবা তখন শুধু এই যে একটা O মিশাই দিবা, ঠিক আছে? অর্থাৎ এই OH আর এই H মিলে কি উৎপন্ন হয়েছে বলো তো? পানি না?
এইখানকার OH আর এখানকার H মিলে O মিলে তৈরি হবে কত পানি। অর্থাৎ একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড থেকে তুমি একটা পানি অপসারণ করবা এবং এদিকেও ঠিক সেম এইখানকার তুমি দেখো যে NH2 যে আছে NH2 এর মধ্যে এইখানকার একটা H অপসারণ হয়ে যাবে তোমার, বুঝতে পারছো? আর এখানকার NH2 এর মধ্যে দুইটা H অপসারণ করবা তুমি, বুঝতে পারছো? অর্থাৎ তোমার এখান থেকে দুইটা H যদি অপসারণ করো আর এখান থেকে যদি একটা H অপসারণ করো, এইখানকার H2 আর এখানকার একটা অক্সিজেন মিলে হলো H2O। আবার এইখানকার তুমি লক্ষ্য করো যে এখানকার অক্সিজেন, আচ্ছা আমরা একটু ভুল লিখছি, পরিষ্কার করে দিচ্ছি। দেখো এখানকার OH এর মধ্যে আর এখানকার OH, আমরা এখানকার OH ভাঙে নেই, যে COOH, তাহলে ভাঙবা গিয়ে আবার একটু লক্ষ্য করো, প্রথমে একটু বলতে ভুল করছিলাম। এই OH এর সাথে এইখানকার মনে করো H, তাহলে এই OH এর সাথে ওইখানকার H যদি যুক্ত করি তাহলে উৎপন্ন হবে কত H2O। এবং এইখানকার যে OH আছে এটা বাদ দিয়ে এই OH এর সাথে এখানকার H2 যদি একসাথে যুক্ত করি তাহলে উৎপন্ন কত হবে H2O। অর্থাৎ এইভাবে করে এই কার্বন থেকে এবং এই কার্বনযুক্ত যৌগ থেকে অর্থাৎ ডাইএমিন থেকে এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি দুইটা পানি অপসারণ করি, দেখো এখান থেকে H2O OH আর এখানকার OH এইখানকার NH2 এর একটা H, এই দুইটা মিলে H2O এবং এখানকার OH এবং এখানকার একটা H2 মিলে তোমার পানি অপসারণ করে দিলাম। এখন বাকি যৌগগুলা অর্থাৎ CO, দেখো আমরা একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই যে CO, তারপরে CH2 4, তারপরে CO, এই যৌগটার সাথে আমরা যুক্ত করে দিব এখানকার H2 বাতিল থাকে কি N মূলক, CH2 6 আর এখানকার NH মূলক। দেখো এই দুটো যদি একসাথে করে দেই, দেখো CO CH2 4 CO, এই যে এই পর্যন্ত। আর তার সাথে NH যে আছে এখানকার দেখো তুমি যদি দুইটা হাইড্রোজেন অপসারণ করে দাও, আচ্ছা তাহলে আমাদের এখান থেকে এখানে তোমার NH তার সাথে CH2 6 কার্বন এবং NH লাস্টে থাকতেছে অবশিষ্ট। তো এই দুটো একসাথে যুক্ত হয়ে তোমার উৎপন্ন করতেছে নাইলন 6 জাতীয় যৌগ। তো এই সংকেতটা তোমরা একটু এভাবে লিখার প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো এখানে তোমাদের জিনিসটা খুব ভালো মতো দেওয়া আছে। আবারও বলে দেই যে এইখান থেকে OH মূলকটা অপসারণ করে নিবা, তাহলে তোমার দেখো CO মূলকটা থাকে যাচ্ছে আর বাকি যৌগ যা আছে হুবহু সেম থাকলো। আর লাস্টে যায় দেখো তুমি CO মূলকটাকে রাখে যদি OH-টাকে অপসারণ করে দাও, এই যে CO পর্যন্ত রাখলা, তারপরে এই যে NH2 আছে না, এই NH2 এর মধ্যে একটা H-কে অপসারণ করো, তাহলে থাকে কি NH, ঠিক আছে? তারপর বাকি যা যৌগ ছিল সেটা থাকবে CH2 6 কার্বনযুক্ত, তারপর NH2 এর মধ্যে একটা H-কে অপসারণ করো, তাহলে থাকে কি শুধু NH। এভাবে করে কিন্তু দুটা যৌগ একসাথে মিক্স করে তুমি লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে এবং থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি ক্লোজ করে দিবা, তোমার মোটামুটি কাজ এখানে কিন্তু শেষ। সেই প্রকারের সংকেত লিখবা। এরপর বলছে যে বেকেলাইটকে কেন থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। তো থার্মোসেটিং প্লাস্টিক বেকেলাইটকে কেন বলা হয় সেটা একটু মুখস্থ রাখিও, যে বেকেলাইটকে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয় কারণ বেকেলাইট পলিমারের কার্বন কার্বন যে বন্ধনগুলো আছে তো একই সমযোজী, এদের মধ্যে সমযোজী যৌগ আছে এবং একই সাথে পার্শ্ববর্তী শিকলের কার্বনের সাথে ফেনলের যে OH মূলকটা আছে এই ফেনলের OH মূলকের মাধ্যমে হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এখানে যেহেতু তোমার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকতেছে, এটা হচ্ছে তোমার এখানে মেইন কিওয়ার্ড, এটা মুখস্থ রাখবা। এখন বেকেলাইটকে মাত্র একবার কম্প্রেশন মোল্ডিংয়ের মাধ্যমে গলানো এবং আকার দেওয়া যায়। এছাড়াও বেকেলাইট বেশ শক্ত ও নমনীয়, বেকেলাইটকে তাপ প্রয়োগ করলে তোমার গোলার পরিবর্তে কার্বন শিকলের ক্রস লিঙ্ক ভেঙে যায় এবং কয়লায় পরিণত হয়। এসব ধর্মের কারণে বেকেলাইটকে থার্মোসেটিং পলিমার বলা হয়। তো থার্মোসেটিং পলিমারের যে মেইন বৈশিষ্ট্যগুলো বললাম, এই মেইন বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, যে তোমার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকতেছে, হ্যাঁ, তাপ প্রয়োগ করে একে গলানো যায়, হ্যাঁ, গোলার পরিবর্তে কার্বন শিকলের ক্রস লিঙ্ক ভেঙে যায়, ঠিক আছে, তবে বলছে কয়লায় পরিণত হয়। এই বৈশিষ্ট্যগুলো মেইনলি তোমাকে কিন্তু লিখে দিয়ে আসতে হবে পরীক্ষার রুমে, তাহলে তুমি মোটামুটি ভালো মার্কস পাবা। এরপরে দেখো বলছে পলিথিন একটি জুট পলিমার ব্যাখ্যা করো। জুট বা সংযোজন বিক্রিয়া তো বলছি এর আগে তোমাকে যে একাধিক অণু একটা অণু তোমার পরপর যুক্ত হবে। তো লক্ষ্য করো এখানে দেওয়া আছে যে CH2 ডাবল বন্ড CH2, এই বন্ধনটা আমরা একটু আগে দেখাইছি যে পলিমার তোমার ইথিনমূলক N সংখ্যক, দেখো N সংখ্যক ইথিনমূলক একসাথে যুক্ত হয়ে একটা পলিথিন জাতীয় যৌগ তৈরি হচ্ছে এবং এখানে 600 থেকে 1000 পরিমাণ অণু থাকে এই ইথিলিনের।